বর্ষা বা মৌসুমী বায়ু মানে এই শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে ঝোমঝোম বৃষ্টি, মাটির সোদা গন্ধ আর মানে গরম থেকে একটা মুক্তির স্বস্তি। কিন্তু এই মৌসুমী বায়ু আসলে কি? আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এটা শুধু কয়েক মাসের বৃষ্টি নয়, এটা দক্ষিণ এশিয়ার প্রায় ১০০ কোটিরও বেশি মানুষের জীবন জীবিকার চালিকা শক্তি। আজকের এই আলোচনায় আমরা এই ভারতীয় মৌসুমী বায়ুর রহস্যটা ভেদ করার চেষ্টা করব। আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণা আর প্রবন্ধের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব এই বিশাল প্রাকৃতিক ঘটনাটি কিভাবে কাজ করে, কেন এর মতিগতি বোঝা এত কঠিন, আর কোন কোন বৈশ্বিক শক্তি একে হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করে। ঠিক তাই। আর এই আলোচনাটা আমরা বলতে গেলে একটা ধাঁধা সমাধানের মতো করে সাজিয়েছি। আমরা শুরু করব এর একেবারে গোড়ার ধারণা দিয়ে, মানে কেন ঋতু বদলের সাথে সাথে বাতাসের দিকও পুরোপুরি উল্টে যায়। তারপর দেখব এই সহজ ব্যাখ্যাটা কেন যথেষ্ট নয়। ধীরে ধীরে আমরা এর পেছনের জটিল শক্তিগুলো, যেমন আকাশের অদৃশ্য বায়ু নদী বা জেট স্ট্রিম এবং তিব্বত মালভূমির ভূমিকার পর্দাফাশ করব। আর সবশেষে আমরা দেখব কিভাবে প্রশান্ত মহাসাগরের এক কোণে ঘটে যাওয়া কোনো ঘটনা ভারতে খরা ডেকে আনতে পারে। তাহলে চলুন ধাঁধার প্রথম অংশটা গিয়ে শুরু করা যাক। সবচেয়ে সহজ ধারণাটা কি? ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম গরমকালে ভারতের মাটি তেতে ওঠে আর সমুদ্র ঠান্ডা থাকে, তাই সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে বাতাস ছুটে আসে। এটাই কি মানে মূল কারণ? একদম গোড়ার কথা এটাই, যাকে বলে হ্যালির তাপীয় তত্ত্ব। ভাবা যেতে পারে এটা পৃথিবীর সবচেয়ে বড় আকারের স্থলবায়ু আর সমুদ্রবায়ুর খেলা। গরমকালে ভারতের বিশাল স্থলভাগ আশপাশের ভারত মহাসাগর বা আরব সাগরের চেয়ে অনেক দ্রুত গরম হয়ে যায়। ফলে মাটির ওপরের বাতাস গরম ও হালকা হয়ে ওপরে উঠে যায়, আর সেখানে তৈরি হয় একটা বিরাট নিম্নচাপ অঞ্চল। সেই শূন্যস্থান পূরণ করতেই সমুদ্রের উপরে ঠান্ডা, ভারী আর জলীয় বাষ্পে ভরা বাতাস ছুটে আসে স্থলভাগের দিকে। আর এই ছুটে আসাটা তো বেশ নাটকীয়। আমাদের সোর্সগুলো বলছে এটা ধীরে ধীরে শুরু হয় না, বরং জুন মাসের শুরুতেই কেরালা উপকূলে ঝাঁপিয়ে পড়ে, যাকে মনসুন বার্স্ট বলা হয়। এর সঙ্গে সঙ্গেই নাকি তাপমাত্রা ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। হ্যাঁ, এই হঠাৎ আগমনটাই তাপীয় তত্ত্বের প্রথম দুর্বলতা। শুধু তাপমাত্রার পার্থক্যের কারণে এত নাটকীয় ঘটনা ঘটার কথা নয়। দেখুন, ভারতের দুটো পর্যায় আছে: জুন থেকে সেপ্টেম্বরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা আমাদের মূল আলোচনার বিষয়, আর অক্টোবর থেকে ডিসেম্বরের উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুই ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫ থেকে ৮৫% ঘটায়। কিন্তু এর চরিত্র খুব অদ্ভুত। কোথাও, যেমন ধরুন মেঘালয়ের মসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়, আবার কোথাও বৃষ্টি খুবই অনিশ্চিত। এই জটিলতাগুলো সহজ তাপীয় তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। দাঁড়ান, তার মানে কয়েকশো বছর ধরে চলে আসা হ্যালির তত্ত্বটা আসলে অর্ধেক সত্যি। এটা তো একটা বিশাল ব্যাপার। তাহলে ধাঁধার দ্বিতীয় অংশে কি আছে? যদি শুধু মাটির তাপমাত্রায় সবটা নিয়ন্ত্রণ না করে, তাহলে আসল চালিকা শক্তিটা কি? আসল চালিকা শক্তিটা বোঝার জন্য আমাদের মাটির কাছাকাছি থেকে একটু ওপরে তাকাতে হবে, গোটা পৃথিবীর বায়ু প্রবাহ ব্যবস্থার দিকে। ফ্লন নামে একজন আবহাওয়াবিদ ডাইনামিক তত্ত্বের ধারণা দেন। তিনি বলেন, ব্যাপারটা শুধু স্থানীয়ভাবে মাটি গরম হওয়ার বিষয় নয়। গরমকালে সূর্য যখন কর্কট ক্রান্তিরেখার উপর আসে, তখন তার সাথে সাথে পৃথিবীর সমস্ত চাপ বলয় আর বায়ু প্রবাহের বেল্টগুলো উত্তর দিকে সরে আসে। চাপ বলয়ের সরণ, এটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। নিরক্ষরেখার কাছাকাছি একটা নিম্নচাপ বলয় আছে, যার নাম আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, সংক্ষেপে ITCZ। এটাকে আপনি বায়ু প্রবাহের জন্য একটা চৌম্বকীয় বেল্টের মতো ভাবতে পারেন, যেখানে দুই গোলার্ধের বাণিজ্যিক বায়ু এসে মিলিত হয়। গরমকালে এই পুরো বেল্টটাই উত্তর দিকে সরে এসে ভারতের গঙ্গা সমভূমির ওপর ঘাঁটি গাড়ে। এটাই তখন হয়ে ওঠে মৌসুমী অক্ষরেখা বা মনসুন ট্রাফ, যা বর্ষার আসল ইঞ্জিন হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে নিম্নচাপটা শুধু মাটি গরম হওয়ার জন্য তৈরি হচ্ছে না, বরং পৃথিবীর বায়ুপ্রবাহের একটা বিশাল বেল্টই সরে আসে ভারতের ওপর বসছে। ঠিক তাই। আর এখানে আরও একটা মজার ঘটনা ঘটে। দক্ষিণ গোলার্ধের যে দক্ষিণ পূর্ব অয়নবায়ু, সেটা এই ITCZ এর টানে নিরক্ষরেখা পার করে উত্তর গোলার্ধে ঢুকে পড়ে। আর নিরক্ষরেখা পার করার সঙ্গে সঙ্গে কোরিওলিস বলের প্রভাবে সেটা ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। লম্বা পথ ভারত মহাসাগরের ওপর দিয়ে আসার সময় এটা প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে, যা পরে ভারতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আচ্ছা, এই যে ITCZ সরে আসছে আর বাতাসকে টেনে আনছে, এই পুরো প্রক্রিয়াটা কি শুধু ভূপৃষ্ঠের কাছাকাছি ঘটে? আমার ভাবতে অবাক লাগছে যে এত বড় একটা ঘটনা ঘটছে আর তার ওপরের বায়ুমণ্ডলের কোনো ভূমিকাই নেই। এটা কি সম্ভব? চমৎকার প্রশ্ন। আর এখানেই ধাঁধার সবচেয়ে রোমাঞ্চকর অংশটা শুরু হচ্ছে। ভূপৃষ্ঠে যা ঘটছে তা আসলে ওপর থেকে নিয়ন্ত্রণ করা একটা নাটকের অংশ মাত্র। আর এই নাটকের মূল পরিচালক হল জেট স্ট্রিম।
এগুলো হলো বায়ুমণ্ডলের অনেক উঁচুতে মানে প্রায় ৯-১২ কিলোমিটার ওপরে খুব দ্রুত গতিতে বয়ে চলা বাতাসের অদৃশ্য নদী। অদৃশ্য নদী, দারুণ উপমা। তো এই নদীগুলো বর্ষাকে কিভাবে নিয়ন্ত্রণ করে? বর্ষা শুরুর আগে মানে শীত ও বসন্তকালে উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ুর একটা শাখা হিমালয়ের দক্ষিণে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের ওপর দিয়ে বইতে থাকে। এই জেট স্ট্রিম ওপর থেকে বাতাসকে নিচে নামিয়ে আনে, যা ভূপৃষ্ঠে একটা উচ্চচাপ তৈরি করে। ভাবুন তো, বর্ষার ঠিক আগে ভারতের মাথার ওপর একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে, যা জলীয় বাষ্পভরা মেঘকে ঢুকতে দিচ্ছে না। সেই দেওয়ালটা না সরাক পর্যন্ত বর্ষার প্রবেশ নিষেধ। আর সেই দেওয়ালটাই হলো এই পশ্চিমা জেট। তাহলে বর্ষার বিস্ফোরণ বা মনসুন বার্স্টের জন্য এই দেওয়ালটা সরতে হবে। হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে এবং লাফ দিয়ে হিমালয়ের উত্তরে চলে যায়। এই অদৃশ্য দেওয়ালটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কোনো বাধা ছাড়াই ভারতে ঢুকে পড়ার সুযোগ পায় এবং বর্ষার বিস্ফোরণ ঘটায়। এক মিনিট, পশ্চিমা জেট স্ট্রিমটা সরে গেলেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু একটা বায়ুপ্রবাহ সরে যাওয়ার সাথে এত বিশাল পরিমাণ বৃষ্টির সম্পর্কটা কি? মাঝখানে আর কি ঘটছে যা বাতাসকে এত জোরে টেনে আনছে? এখানেই কি তিব্বতের ভূমিকা? ঠিক ধরেছেন, পশ্চিমা জেট স্ট্রিম সরে যাওয়াটা শুধু দরজা খুলে দেয়, কিন্তু বাতাসকে প্রবল বেগে টেনে আনার কাজটা করে তিব্বত মালভূমি। তিব্বত মালভূমিকে অনেকটা ছাদের উপর রাখা একটা কালো জলের ট্যাঙ্কের মতো ভাবতে পারেন। দিনের বেলায় যেমন ট্যাঙ্কটা আশপাশের বাতাসের চেয়ে অনেক বেশি গরম হয়ে যায়, তিব্বতও তার উচ্চতা আর বিশাল আকারের কারণে ঠিক সেভাবেই গরম হয়ে ওঠে এবং তার উপরের বাতাসকে গরম করে ওপরে তুলে দেয়। এই শূন্যস্থান পূরণ করতেই আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ভরা বাতাস বলতে গেলে পাগলের মতো ছুটে আসে। এই কারণে তিব্বতকে বর্ষার ইঞ্জিন বলা হয়। বাহ! তার মানে পশ্চিমা জেট স্ট্রিম হলো বর্ষার সুইচ, আর তিব্বত মালভূমি হলো তার ইঞ্জিন। কিন্তু খেলা কি এখানেই শেষ? না, খেলার দ্বিতীয় ভাগ তো এখনও বাকি। পশ্চিমা জেট উত্তরে সরে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়, সেখানে মঞ্চে প্রবেশ করে আরেক নতুন খেলোয়াড়, ক্রান্তীয় পূবালি জেট। এটি উপদ্বীপীয় ভারতের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বইতে শুরু করে, আর এই পূবালি জেটের শক্তি ঠিক করে দেয় সে বছর বর্ষা কতটা শক্তিশালী হবে। পূবালি জেট যত শক্তিশালী, বর্ষা তত সক্রিয়। বেশ, তাহলে আমরা ভারতের আঞ্চলিক কারণগুলো বুঝতে পারলাম। মাটির তাপমাত্রা, বায়ুবলয়ের সরণ, জেট স্ট্রিম, হিমালয়, তিব্বত, অনেকগুলো চরিত্র। কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলো তো বলছে গল্পটা এখানেই শেষ নয়। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ঘটে যাওয়া কোনো ঘটনাও নাকি ভারতের বর্ষার ভাগ্য নির্ধারণ করতে পারে। এখানেই তো এল নিনোর কথা আসে। হ্যাঁ, এটাই মৌসুমী বায়ুর ধাঁধার সবচেয়ে জটিল আর আন্তর্জাতিক অংশ। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু বা ইকুয়েডর উপকূল বরাবর সমুদ্রের জলের অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়া। সাধারণত এই ঘটনার সঙ্গে ভারতের বর্ষার একটা বিপরীত সম্পর্ক দেখা যায়, অর্থাৎ যে বছর এল নিনো সক্রিয় থাকে সেই বছর ভারতে বর্ষা দুর্বল হয় এবং খরার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু কেন প্রশান্ত মহাসাগরের জল গরম হওয়ার সাথে ভারতের বৃষ্টির সম্পর্কটা কি? কারণ এল নিনো গোটা বিশ্বের বায়ুমণ্ডলের স্বাভাবিক সঞ্চালন প্রক্রিয়াকে, বিশেষ করে ওয়াকার সার্কুলেশনকে ওলটপালট করে দেয়। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের পশ্চিমে ইন্দোনেশিয়ার কাছে নিম্নচাপ থাকে, আর পূর্বে পেরুর কাছে উচ্চচাপ থাকে। এটা ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনতে সাহায্য করে। এল নিনোর সময় এই পুরো ব্যবস্থাটা উল্টে যায় বা দুর্বল হয়ে পড়ে, ফলে ভারতের জলীয় বাষ্পের যোগান কমে যায়। যেহেতু ভারতের অর্থনীতি আর কর্মসংস্থানের একটা বড় অংশ কৃষির উপর নির্ভরশীল, তাই এর প্রভাব মারাত্মক হতে পারে। কিন্তু এই সম্পর্কটাও তো সবসময় খাটে না। আমাদের সোর্সগুলোতে একটা দারুণ উদাহরণ আছে। ১৯৯৭-৯৮ সালের এল নিনো নাকি ছিল বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী। মানে সেই বছর ভারতে মারাত্মক খরা হওয়ার কথা, কিন্তু বাস্তবে সে বছর ভারতে স্বাভাবিক বর্ষা হয়েছিল। এটা কিভাবে সম্ভব? তার মানে আবহাওয়াবিদদের সব হিসেব নিকেশ তখন ভুল প্রমাণিত হচ্ছিল। প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়ে তারা যা ভাবছিলেন তার ঠিক উল্টোটা ঘটছিল ভারতে। ঠিক তাই। আর এই ধাঁধাটাই বিজ্ঞানীদের বাধ্য করে প্রশান্ত মহাসাগর থেকে চোখ সরিয়ে নিজেদের বাড়ির দিকে, অর্থাৎ ভারত মহাসাগরের দিকে তাকাতে। আর সেখানেই তারা আবিষ্কার করেন এক নতুন খেলোয়াড়কে, যার কথা আগে কেউ জানত না, ইন্ডিয়ান ওশেন ডাইপোল বা আইওডি। এটি হল ভারত মহাসাগরের নিজস্ব একটা জলবায়ু প্রপঞ্চ, অনেকটা প্রশান্ত মহাসাগরের এল নিনোর যমজ ভাইয়ের মতো। তার মানে ব্যাপারটা অনেকটা ঘরের শত্রু বিভীষণের মতো। এতদিন আমরা খরা বা বন্যার জন্য প্রশান্ত মহাসাগরের এল নিনোকে দোষ দিতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ভারত মহাসাগরের নিজের মেজাজ মর্জিও এর জন্য অনেকটাই দায়ী। খুব ভালো তুলনা। এই আইওডির দুটো দশা আছে, ধনাত্মক বা পজিটিভ আর ঋণাত্মক বা নেগেটিভ। ধনাত্মক আইওডির সময়ে ভারত মহাসাগরের পশ্চিম অংশ, অর্থাৎ আরব সাগর, পূর্ব অংশের চেয়ে বেশি উষ্ণ থাকে। এই পরিস্থিতি ভারতের বর্ষার জন্য আশীর্বাদের মতো।
কারণ আরব সাগর বেশি গরম থাকা মানে সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প তৈরি হবে যা সরাসরি ভারতে ঢুকবে। এই ধনাত্মক আয়োডি এতটাই শক্তিশালী হতে পারে যে এটি এলনিনোর খারাপ প্রভাবকে পুরোপুরি মুছে দিতে পারে। তাহলে ১৯৯৭ সালে এটাই হয়েছিল, একটা শক্তিশালী এলনিনো থাকা সত্ত্বেও একটা আরও শক্তিশালী পজিটিভ আয়োডি বর্ষাকে বাঁচিয়ে দিয়েছিল। একদম। শুধু ১৯৯৭ সালই নয়, ১৯৮৩ এবং ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছিল। এলনিনো থাকা সত্ত্বেও পজিটিভ আয়োডির কারণে বর্ষা স্বাভাবিকের চেয়ে ভালো হয়েছিল। অন্যদিকে ঋণাত্মক আয়োডির সময়ে ঠিক এর উল্টোটা ঘটে। ভারত মহাসাগরের পূর্ব অংশ বেশি গরম থাকে আর পশ্চিম অংশ ঠান্ডা থাকে, যা বর্ষার জন্য খুবই ক্ষতিকর। তার মানে এখন পুরো ব্যাপারটা হলো এই দুই শক্তির মধ্যে কে জিতবে তার ওপরই সব নির্ভর করছে। যখন এল নিনো আর ঋণাত্মক আইওডি একসঙ্গে আসে তখন খরা মারাত্মক আকার নিতে পারে, যেমনটা ১৯৯২ সালে হয়েছিল। আবার এল নিনোর সঙ্গে যদি ধনাত্মক আইওডি থাকে তাহলে বর্ষা বেঁচেও যেতে পারে। ব্যাপারটা সত্যিই জটিল। একদম। এই কারণেই সাম্প্রতিক দশকগুলোতে এল নিনোর সঙ্গে বর্ষার পুরনো সম্পর্কটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এখন বর্ষার পূর্বাভাস দেওয়ার জন্য আবহাওয়াবিদদের এই দুটি বিষয়কে একসঙ্গে দেখতে হয়। ২০১৯ সালের ঘটনাটা তো আরও মজার। সে বছর জুনে প্রায় ৩০% বৃষ্টির ঘাটতি ছিল, সবাই খরার আশঙ্কা করছিলেন। কিন্তু জুলাই থেকে একটি শক্তিশালী পজিটিভ আয়োডি তৈরি হতে শুরু করে, যা অগাস্ট সেপ্টেম্বরে পুরো ঘাটতি মিটিয়ে দেয় এবং বর্ষা স্বাভাবিকের চেয়েও বেশি হয়। তাহলে সব মিলিয়ে এই বিশাল ধাঁধার সমাধানটা কি দাঁড়ালো? ভারতীয় মৌসুমী বায়ু কেবল ঋতুভিত্তিক বৃষ্টিপাত নয়, এটি একটি অত্যন্ত জটিল ব্যবস্থা যার পেছনে রয়েছে মাটির গরম হাওয়া, গোটা পৃথিবীর বায়ুপ্রবাহ বেল্টের সরণ, আকাশের অদৃশ্য নদী বা জেট স্ট্রিমের খেলা, আর তিব্বত মালভূমির মতো এক বিশাল ইঞ্জিনের শক্তি। আর এই সব কিছুর ওপর ছড়ি ঘোড়ায় প্রশান্ত মহাসাগরের এল নিনো এবং ভারত মহাসাগরের আইওডির মতো দুই বৈশ্বিক খেলোয়াড়। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা নতুন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা জানি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং ভারত মহাসাগর অন্য মহাসাগরগুলোর চেয়ে দ্রুত গরম হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কি এই ইন্ডিয়ান ওশান ডাইপোল বা আইওডি ভারতীয় মৌসুমী বায়ুর ওপর আরও বেশি প্রভাবশালী হয়ে উঠবে? এল নিনো এবং আইওডির এই জটিল সম্পর্কের ফলে ভবিষ্যতে বর্ষার চরিত্রে কি এমন কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, যার জন্য আমরা হয়তো এখনও প্রস্তুত নই? ভাবনার অবকাশ এখানেই।